এবার কিছু রোগের জন্য, হ্যাঁ, যেগুলো থেকে মানে যেগুলো অণুজীব থেকে, কিছু রোগের জন্য যেগুলো অণুজীব থেকে তোমার অ্যান্টিবায়োটিক তৈরি করা হয়েছিল, ওদের 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 নাম এবং রোগগুলো কী কী। মানে ধরো একটা মাইক্রোব আছে, যেমন ইয়ারসিমিয়া পেস্টিস, এটা আছে। ইয়ারসিমিয়া পেস্টিস থেকে তোমার ধরো তৈরি হলো, ওই এখান থেকে অ্যান্টিবায়োটিক তৈরি করলো, যেটা প্লেগ রোগ আছে কি না, প্লেগ রোগটাকে ভালো করবে। বোঝা গেলো? তো প্লেগ রোগের ওষুধ কী থেকে তৈরি হয়? ইয়ারসিমিয়া পেস্টিস থেকে। আর প্লেগ রোগের বাহককে ইঁদুর র্যাট। ইঁদুরের ফলে প্লেগ রোগ হয়েছিল অনেক 1900 সালের দিকে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে সম্ভবত বহুত রোগ হয়েছিল এরকম। তো ইয়ারসিমিয়া পেস্টিস থেকে কী হয়েছিল? ওই রোগ নির্মূল করা হয়েছিল। বুঝা গেলো? তারপর হচ্ছে ডিপথেরিয়ার আলাদা আলাদা নাম আছে। সায়েন্টিফিক নাম ডিপথেরিয়া, কেউ গালঘটু বলে, কেউ কালিকাঞ্চি বলে, কেউ হুকিং কাপ বলে। গালঘট্টু, কালিকাঞ্চি, হুকিং কাপ, এগুলোর নাম হয়েছে। হ্যাঁ, এটা ভালো করার জন্য একটা ইঞ্জেকশন লওয়া যায়, যে ডিপিটি। হ্যাঁ, ডিপিটি। ডিপথেরিয়া, পেট্রাইটিস, টিটানাস। ডিপথেরিয়া, পার্টুসিস, টিটানাস। ডিপথেরিয়া, ডি ফর ডিপথেরিয়া, পি ফর পার্টুসিস, টি ফর টিটানাস। এটা একটা তোমার ভ্যাকসিন তৈরি করা হয়েছিল কিসের জন্য? ডিপথেরিয়ার জন্য। কী থেকে? কোন অণুজীব থেকে? ক্লস্ট্রিডিয়াম টিটানি থেকে ডিডিটি তৈরি করা হয়েছে, ডিপিটি তৈরি করা হয়েছিল ক্লস্ট্রিডিয়াম থেকে। হ্যাঁ, ওটা কী করেছিল? ওটা ডিপথেরিয়া রোগ ভালো করেছিল। ওটা কি ডিপথেরিয়া রোগ হয়েছিল? ডিপথেরিয়া, পার্টুসিস, টিটানি। ডিপথেরিয়া, পার্টুসিস, টিটানাস বা টিটানি। হ্যাঁ, এই ক্লস্ট্রিডিয়াম টিটানি থেকে আবিষ্কার হয়েছিল। এটা কী করেছিল? ডিপথেরিয়া রোগ ভালো করেছিল। ডিপিটি, ডিপথেরিয়া, পার্টুসিস, টিটানাস। হ্যাঁ, কিছু টপিক আছে দেখে নাও সিভেজ ট্রিটমেন্টে, যে সমুদ্রের জলকে, সমুদ্র অর্থাৎ পুকুরের, খাল বিলের জলকে কীভাবে পরিশুদ্ধ করা যেতে পারে। ধরো কোন রাস্তা, ড্রেন থেকে কোনো জায়গায় জল আসছে, তো জলে কি নুড়ি, পাথর, বালি এগুলো আসবে, আর প্যাকেট এটা সেটা ভাসতে থাকে, স্যান্ডেল ওগুলো আসবে। তো দু রকম জিনিস আসবে, আর পায়খানা, মলমূত্রের জলও আসবে, নোংরা জলও থাকবে, তো সব রকম থাকবে। তো প্রথমে কী করতে হবে? যে নোংরা জলগুলো থাকবে, ওখানে ভাসমান জিনিসগুলো, যে স্যান্ডেল ক্যারি ফ্যারি এটা সেটা, যেসব জিনিসগুলো হালকা বেশি করে ভাসে, ওই ভাসমান জিনিসগুলোকে কী করতে হবে? ভাসমান জিনিসগুলোকে প্রথমে আলাদা করতে হবে। তারপরে ধরো যেগুলো নুড়ি, পাথর, বালি এগুলো যেগুলো আছে, এগুলো কী করবে? থিতিয়ে পড়বে নিচে জমা হয়ে যাবে, নিচে থিতিয়ে পড়া ভারী জিনিসগুলো নিচে থিতিয়ে পড়বে, যেগুলো ভারী পাথর, ইট ফিট এগুলো আছে, ওগুলো নিচে ফুটে দেবে। এবার হচ্ছে জলের সাথে মিশে থাকবে মলমূত্রযুক্ত জল মিশে থাকবে, জলটা নোংরা হয়ে থাকবে। এবার এই জিনিসগুলোকে, ওখানে অনেক রকমের খাবার জিনিস বা মলমূত্র বহুত রকম জিনিস ঘোলা হয়ে নোংরা হয়ে থাকবে ওই জলগুলো। এগুলো হচ্ছে প্রাইমারি। প্রথমে যেটি থাকছে, এ দুটো হচ্ছে যে প্রাইমারি ট্রিটমেন্ট। হ্যাঁ, প্রাইমারিতে কী হলো? ভাষা জিনিসগুলো আলাদা করে নিতে হবে, থিতিয়ে পড়ে যাবে, এগুলোই প্রাইমারি ট্রিটমেন্ট। এবার মলমূত্রগুলো জলের সাথে যেগুলো নিয়ে আছে, এবার কী করতে হবে? এরিয়াশন ট্রাঙ্ক, একটা ট্রাঙ্কে নিয়ে যাওয়া হবে, একটা জায়গার মধ্যে জলটিকে নিয়ে যাওয়া হবে। হ্যাঁ, যেটাকে এরিয়াশন ট্রাঙ্ক বলা হচ্ছে। এই এরিয়াশন ট্রাঙ্কে কী করতে হবে? অ্যারোবিক ব্যাকটেরিয়ার ফ্লক্স। অ্যারোবিক ব্যাকটেরিয়া কীরকম বলো তো? দু রকমের, একটা হচ্ছে অ্যারোবিক আর একটা অ্যানারোবিক। একটা অ্যারোবিক আর একটা অ্যানারোবিক। আর অ্যারোবিক ব্যাকটেরিয়াকে দুটি ভাগ করা হয়। অ্যারোবিক হচ্ছে অক্সিজেনের উপস্থিতিতে অ্যারোবিক হচ্ছে অক্সিজেনের উপস্থিতিতে বেঁচে থাকবে। আর অ্যানারোবিক হচ্ছে অক্সিজেনের কোনো দরকার নেই। এটা হচ্ছে এখানে কী দেওয়া হবে? অক্সিজেনের উপস্থিতিতে থাকবে, তার জন্য কি অ্যারোবিক ব্যাকটেরিয়া দেওয়া হবে। অ্যারোবিক ব্যাকটেরিয়া কী করবে? এই জলের মধ্যে যে মলমূত্র এটা সেটা খারাপ যে জিনিসগুলো আছে, তারা ব্যাকটেরিয়াগুলোকে খেয়ে জলকে পরিশুদ্ধ করবে। আর অ্যারোবিক ব্যাকটেরিয়া যখন জলকে পরিশুদ্ধ করবে, তখন কি ওরা বেঁচে থাকার জন্য তো অক্সিজেনের প্রয়োজন হবে। অক্সিজেন লাগবে কি লাগবে না? অক্সিজেন লাগবে, বেঁচে থাকার জন্য অক্সিজেনের প্রয়োজন হবে। এবার এই অক্সিজেনগুলোকে তো ওরা গ্রহণ করতে শুরু করবে। এবার এখানে একটা কনসেপ্ট আছে, যে ওরা খাচ্ছে তার জন্য অক্সিজেন লাগছে। এবার অক্সিজেন লাগছে মানে কি? অক্সিজেনের ডিমান্ড আছে। তো যত বেশি খাবে তত অক্সিজেনের ডিমান্ড হবে, বেশি খাবে তত অক্সিজেনের কি ডিমান্ড হবে। আরও খাচ্ছে, আরও ডিমান্ড হচ্ছে, আরও অক্সিজেন দাও, ওদেরকে বেঁচে থাকতে হলে তো অক্সিজেন লাগবে। তো অক্সিজেনের ডিমান্ড কি বাড়তে থাকবে। এই জন্য
এই যে বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড, বিওডি আর অন্য কিছু নয়, অক্সিজেনের ডিমান্ড, হ্যাঁ, যে অক্সিজেন লাগবে, এই অক্সিজেনের চাহিদাই হচ্ছে বিওডি। বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড কি? অক্সিজেনের চাহিদা। তাহলে অ্যারোবিক ব্যাকটেরিয়া যদি বেশি করে খাদ্য গ্রহণ করে, জলকে প্রদূষিত করে খাদ্য খেয়ে, তাহলে কি অক্সিজেনের পরিমাণ বাড়বে, চাইবে, অক্সিজেন চাইবে যে আরও অক্সিজেন দাও। এই অক্সিজেন চাওয়াটা কি বলা হচ্ছে অক্সিজেন ডিমান্ড। ঘোড়ার দিন বৃষ্টি হতো। তো মানে যত অ্যারোবিক ব্যাকটেরিয়া যত খাবে তত অক্সিজেনের ডিমান্ড হবে, আর অক্সিজেনের ডিমান্ড হলেই সেটা কী হলো, বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড কী হবে, ইনক্রিজ হবে, বুঝা হলো, ইনক্রিজ হবে। এবার কী করা হলো, এটাকে যখন এই অর্গানিক খাবারগুলো যখন শেষ হয়ে গেলো, জৈব খাবারগুলো যখন জলের মধ্যে শেষ হয়ে গেলো, মলমূত্র এগুলো যখন শেষ হয়ে গেলো, ব্যাকটেরিয়ার খাবার যখন শেষ হয়ে গেলো, তখন কী হলো, ওদিকে তখন এই যে ফ্লক্সটা দেওয়া হয়েছিল, ব্যাকটেরিয়ার ফ্লক্সগুলো, অ্যারোবিক ব্যাকটেরিয়ার, এই ফ্লক্সগুলো কি নিচে থিতিয়ে পড়বে। এই নিচে ফ্লক্সগুলো যখন থিতিয়ে পড়বে, তখন জলটাকে কি নদীতে ফেলে দেওয়া হলো, জলটাকে নদীতে ফেলে দেওয়া হলো, বুঝা হলো। ওই ড্রেনের জলটাকে এবার নদীতে ফেললো, পরিষ্কার করে জলে ফেললো। আর এই যে এই ফ্লক্সগুলো ছিল না, কিছু ফ্লক্স তুলে আবার এরিয়েশন ট্যাঙ্কে, কারণ জলটা তো নিয়ে চলে গেছে ওখানে, আবার কিছু ফ্লক্স এতে দিয়ে দেওয়া হলো অ্যারোবিক ব্যাকটেরিয়া। এবার এখানে কি থাকছে, শুধু অ্যারোবিক ব্যাকটেরিয়াগুলো আছে, অনেক বংশ বিস্তার করেছে, খেয়েছে আর বংশ বিস্তার করেছে, যেহেতু যথেষ্ট খাবার আছে। এবার তখন এই যে বাকি যে অ্যারোবিক ব্যাকটেরিয়াগুলো থাকবে, ওর ওপরে এবার অ্যানারোবিক ব্যাকটেরিয়া ছেড়ে দেবে। হ্যাঁ, এবার অ্যানারোবিক ব্যাকটেরিয়া গেলে কি বিনা অক্সিজেন লাগবে না, অক্সিজেন ছাড়াই অ্যারোবিক ব্যাকটেরিয়াগুলোকে খেয়ে শেষ করে দেবে, দিয়ে বাকি যেটি বহুত ব্যাকটেরিয়া যেগুলো বেড়ে গেছিলো ওগুলোকে শেষ করে দেবে, কাজের সময় কাজ করিয়ে নিলে, আর যখন আর কাজ নেই তখন কি ওরা কি মেরে ফেল দিলে, বুঝতে পারলে। এটা হচ্ছে এবার বিওডি হচ্ছে বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড, বললামই তো। তো ব্যাপার হচ্ছে যত নোংরা খাবার, যত নোংরা জল, হ্যাঁ, যত নোংরা জল বিওডি তত বেশি, কারণ নোংরা জল হলে বেশি ব্যাকটেরিয়া খাবে, আর বেশি ব্যাকটেরিয়া হলে বেশি অক্সিজেন লাগবে। তো জল যত নোংরা বিওডি তত বেশি। বৃষ্টি চলে এসছে আর একটু পরে। এবার হচ্ছে গোবর গ্যাস বা বায়োগ্যাস, এগুলো গৃহপালিত পশুর, হ্যাঁ, গোবর, হ্যাঁ, বা মলমূত্র থেকে তৈরি হয়। মানে এই মলমূত্রকে একটা জায়গাতে মাটির নিচে পুঁতে রাখা হয়, একটার মাধ্যমে দিয়ে এখানে যাবে, ধরো মলমূত্রটা এরকম একটা জায়গা থাকবে, এখানে ঢালবে, এখান থেকে মলমূত্রগুলো একটা বড়ো চেম্বারে চলে যাবে, এটা গম্বুজ আকৃতির এরকম থাকবে, এখানে একটা পাইপ লাগা থাকবে, এই পাইপটা সোজা বাড়িতে চলে যাবে, গ্যাস সিলিন্ডারে, হ্যাঁ, এখান থেকে গ্যাস হবে। আর এখানে যে গোবর টোবর গালা গ্যাসের পরে যেটু জমা থাকবে, সেইগুলো এখান থেকে আর একটা এরকম থাকবে, এটার মাধ্যমে বের করে নেওয়া হবে, বুঝা গেলো। যে গোবরটা এখানে ঢালবে, এখান থেকে এই বড় ট্রাঙ্কে আসবে, এই ট্রাঙ্ক থেকে গ্যাসগুলো যেগুলো হবে, গ্যাসগুলো ওপর দিয়ে উড়ে যাবে। আর এই যে নিচে যে গোবরের গ্যাসের পর যে গালা পড়ে থাকবে, মল গালা পড়ে থাকবে, ওগুলো সার হিসেবে পরে জমিতে ব্যবহার করা হয় কীটনাশক হিসাবে। তো এখানে যে গ্যাসটা পাওয়া যায় সেটা হচ্ছে বায়োগ্যাস বা গোবর গ্যাস, যেটা হচ্ছে মিথেন জ্বালানির কাজে ব্যবহার করতে হয়। সবথেকে বেশি পরিমাণে CH4 থাকে, এমন না যে শুধু CH4 থাকে, কার্বন ডাইঅক্সাইড আর হাইড্রোজেনও থাকে, কিন্তু CH4টি জ্বালানি হিসেবে ব্যবহার করা থাকে। আর আমাদের এই বায়োগ্যাসের এই যে এই ট্রাঙ্কের মূল উদ্দেশ্য হচ্ছে CH4, জ্বালানি এবং বাল্ব জ্বালাতে সাহায্য করে, আগের দিকে মানুষদের ছিল এরকম। এবার হচ্ছে মিথানোজেন ব্যাকটেরিয়া, যে এই যে প্রক্রিয়াটার মাধ্যমে কী করে গ্যাস তৈরি হচ্ছে। যখন কোনো গবাদি পশু বা গৃহপালিত পশু দেখবা, ওদের যখন ভুঁটি করবা, তখন ভুঁটিতে দেখবা এরকম একটা থাকে, বড় একটা থলির মতো থাকে, ওই থলিতে এরকম ছোট ছোট লাল 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 অনেকগুলো লাল লাল পোকা থাকে, হ্যাঁ, ওগুলোকে মিথানো ব্যাকটেরিয়াম বলা হয়। ওই মিথানো ব্যাকটেরিয়ামগুলো কী করে, এদের কাজ কী বলো তো। এদের কাজ জানার আগে তুমি জানো যে উদ্ভিদের ক্ষেত্রে ওদের যে সেল ওয়াল হয়, ওদের সেলগুলো হয়, হ্যাঁ, সেলের বাইরে কি থাকে, সেলুলোজ থাকে। সেলের বাইরের পর্দা কী থাকে, সেলুলোজ থাকে। কোষ পর্দা থাকে না, কোষ পর্দা কী দিয়ে তৈরি, সেলুলোজ দিয়ে তৈরি। মানুষের ক্ষেত্রে বা প্রাণীদের ক্ষেত্রে কোষ পর্দা থাকে না, হ্যাঁ, সেল মেমব্রেন থাকে। কিন্তু উদ্ভিদের ক্ষেত্রে সেল মেমব্রেনের বাইরে আবার কোষ প্রাচীর থাকে, হ্যাঁ, কোষ সেল ওয়াল বা কোষ প্রাচীর থাকে। এই কোষ প্রাচীরটা তোমার সেলুলোজ দিয়ে তৈরি। এই সেলুলোজটা বহুত শক্ত হয়, তো এই সেলুলোজটাকে ভাঙার জন্য এই মিথানোজেন ব্যাকটেরিয়ার দরকার হয়। এই মিথানোজেন ব্যাকটেরিয়া কী হবে, সেলুলোজিক অণুগুলোকে ভেঙে দিবে, বুঝতে পারলাম। তো এই যে গবাদি পশু যেগুলো আমরা
পালন করি বা যারা ঘাস খায় ওদের পেটের ভিতরে এই মিথেনোজম ব্যাকটেরিয়াগুলো থাকে। এই ব্যাকটেরিয়াগুলো কী করে বলো তো, মানে হ্যাঁ ওই যে গবাদি পশু বা রুমেন, ওদের ক্যাটেল, ক্যাটেল বলা হয়। ক্যাটেল মানে কি গবাদি পশু, আর রুমেন মানে হচ্ছে ওই পেটের মানে মানে পেটের অংশে যে যে অংশতে পাওয়া যায় ওটাকে রুমেন বলা হয়, রুমেন বলা হয়। আর ক্যাটেল মানে কি গবাদি পশু, গবাদি পশুর রুমেনে মানে ওই মানে যে জায়গাটাতে পাওয়া যায় সেটাকে রুমেন বলা হয়। বুঝতে পারলাম? এরা এরা কিন্তু অ্যানারোবিক্যালি মানে অক্সিজেন ছাড়াই কিন্তু বৃদ্ধি পায়। এই মিথানোজম ব্যাকটেরিয়া যদি অ্যারোবিক ব্যাকটেরিয়া নাকি অ্যানারোবিক ব্যাকটেরিয়া। অ্যারোবিক হলে কি বলেছিলাম, অক্সিজেন লাগবে। অ্যানারোবিক যদি বললাম কী হবে, এখানে অক্সিজেন লাগবে না। তো মিথানোজম হচ্ছে অ্যানারোবিক ব্যাকটেরিয়া। এগুলো গবাদি পশুর রুমেনে কী হয়, বৃদ্ধিপ্রাপ্ত হয়ে এরা যখন গরু যখন ঘাস খায়, তো ঘাস থেকে উদ্ভিদে কী থাকবে, সেলুলোজ থাকবে কোষ প্রাচীরে। ওই সেলুলোজকে কী করবে, ভেঙে দিবে। সেলুলোজকে ভেঙে দেওয়ার ফলে CH4 গ্যাস উৎপন্ন হয়। আর সেলুলোজ ভেঙে দেওয়ার ফলে কী হয়, CH4 বা মিথেন গ্যাস কী হয়, উৎপন্ন হয়। এভাবে কি বা এটাই হচ্ছে বায়োগ্যাস, এটাই হচ্ছে বায়োগ্যাস বা গোবর গ্যাস, বায়োগ্যাস বা গোবর গ্যাস, গোবর গ্যাস। বুঝা গেল? এটা হচ্ছে বায়োগ্যাস বা গোবর গ্যাস। তাহলে কি বললাম, এখানে সবচেয়ে বেশি মিথেন পাওয়া যায়, কার্বন ডাইঅক্সাইড, হাইড্রোজেন পাওয়া যায়, কিন্তু এটা আমাদের লক্ষ্য নয়। আমাদের লক্ষ্য শুধু CH4। আর এখানে যে ব্যাকটেরিয়া থাকে তাকে মিথানোজেন ব্যাকটেরিয়া বলা হয়, মিথানো ব্যাকটেরিয়া বলা হয় বা মিথানোজেনের ব্যাকটেরিয়া বলা হয়। কোথায় থাকা যায়, গবাদি পশুর রুমেনে, গবাদি পশুর পেটের রুমেনে থাকে। কী করে, সেলুলোজগুলোকে ভেঙে দেয়, ব্যাস গ্যাস তৈরি করে। এবার হচ্ছে কৃষিক্ষেত্রে ব্যবহৃত অণুজীব, যে আমরা অণুজীব মাইক্রোবস পড়ছি, তো এই অণুজীবগুলো কৃষিক্ষেত্রে কোনগুলো ব্যবহার হয়, ব্যাকটেরিয়া ব্যবহার হয়, ফাঙ্গি ব্যবহার হয়, আর সায়ানো ব্যাকটেরিয়া ব্যবহার হয়। ব্যাকটেরিয়া, ফাঙ্গি আর সায়ানো ব্যাকটেরিয়া, বুঝতে পারলা? তিনটা ব্যবহার হয়। তো ব্যাকটেরিয়া আর ফাঙ্গি বিশদভাবে আলোচনা করা হয়েছে। কিন্তু কিভাবে এই যে এগুলো আমাদের অণুজীবগুলো কিভাবে কাজে লাগে, একটা সাধারণ উদাহরণ দিয়ে দেখতে গেলে, ধরো যে পতঙ্গগুলো আছে না, এই পতঙ্গ মানে ফড়িংগুলো আছে, এরা কি করে বলো তো, এরা পোকামাকড়, মশাকে, ফড়িংগুলো দেখবা পোকামাকড় এবং মশায় কী করে, খেয়ে ফেলে। তো মশা হচ্ছে আমাদের জন্য কি, হিউম্যানের জন্য কি ক্ষতিকারী। কিন্তু মশা হচ্ছে যেহেতু আমাদের জন্য ক্ষতিকারী, কিন্তু ব্যাপার হচ্ছে মশা হচ্ছে আমাদের জন্য ক্ষতিকারী, কিন্তু পতঙ্গ যেহেতু মশায় খেয়ে ফেললো, তো এটা কি মানুষের জন্য, হিউম্যান ওয়েলফেয়ারের জন্য কি হলো, একটা ভালো জিনিস হলো। এইভাবেই হচ্ছে যে কীভাবে মানে ক্ষতিকারী মানে মানে পতঙ্গকে মেরে ফেলা যায়। এটা হচ্ছে বায়ো কন্ট্রোল। হ্যাঁ, এটা হচ্ছে বায়ো কন্ট্রোল এজেন্টের কাজ। বুঝতে পারলাম? বায়ো কন্ট্রোল এজেন্টের কাজ মানে এ খাচ্ছে বলে এটা কন্ট্রোলে থাকছে। এ যদি না খেতো তো প্রচুর পরিমাণে বেড়ে যেত, বহুত ক্ষতি হতো। তার জন্য পতঙ্গকে বাঁচিয়ে রাখা ভালো, যাতে মশা টশা খেয়ে কি কন্ট্রোলে রাখে। এই যে জীব বৈচিত্র্যটাকে কন্ট্রোলে রাখে, বায়োটাকে কন্ট্রোলে রাখে, জীবকে কন্ট্রোলে রাখে। এটা কোন লেখায় একটা উদাহরণ দেওয়া হয়েছিল বইয়ে, যে লেডিবাগ বা ফড়িং কী করে, মশাকে খেয়ে ফেলে। এবার ধরো যে কোনো একটা গাছ আছে, কী বলবো, অনেক সময় দেখো ফড়িংয়ে বড়ো বড়ো গাছগুলোকে খেয়ে ফেলে। এরকম বড়ো বড়ো গাছের পাতাগুলো কী করে, খেয়ে ফেলে। এই যে বড়ো গাছগুলো খেয়ে ফেলে, এরপরে কিছুদিন পরে দেখবা যে মানে কৃষকরা ওর উপর স্প্রে করে। হ্যাঁ, স্প্রে করার পর দেখবা একদম সুন্দর সুন্দর হয়ে পাতা বেরিয়ে উঠেছে, আর পোকাগুলো যেগুলো খেত ওগুলো পোকাগুলো নেই। বলে না যে পোকায় খেলে স্প্রে করতে হবে। তো আসলে যে এই স্প্রেটা কিসের স্প্রেটা হয়, মানে কী স্প্রে করলো আর কী করে পতঙ্গ কমে গেল, আসলে কি বলো তো, ব্যাকটেরিয়া আছে কিছু, যেমন ব্যাসিলাস থ্রিনজেনেসিস নামে একটা ব্যাকটেরিয়া আছে। কে যে ব্যাসিলাস, এই যে ব্যাসিলাস থ্রিনজেনেসিস নামে একটা ব্যাকটেরিয়া আছে, ব্যাসিলাস থ্রিনজেনেসিস, বারবার বলবো ব্যাসিলাস থ্রিনজেনেসিস একটা ব্যাকটেরিয়া আছে। এই ব্যাকটেরিয়াটাকে কী করে, ওই কীটনাশকের সাথে গুলে সিরাপ তৈরি করে গাছের ওপর স্প্রে করা হয়। এই গাছের ওপর যখন স্প্রে হলো, তখন এই যে বাটারফ্লাই, ক্যাটারপিলার নামক বা অন্যান্য যেগুলো পতঙ্গ, ফড়িংগুলো আছে, এগুলো কী করে, এইটাকে পাতাটাকে খেতে যাবে। গাছটাকে যখন খেতে যাবে, তখন কী হবে, তারা খেয়ে নেবে। এবার খেয়ে নেওয়ার পর ধরো এটা হচ্ছে ধরো ফড়িং, তো এর পেটের মধ্যে ঢুকে যাবে। যখন ঢুকে যাবে, তখন এই পেটের মধ্যে ছোটো ছোটো ফুটো করে দিবে। এই ব্যাকটেরিয়াটা যখন পেটের মধ্যে ঢুকে যাবে কি না, পেটের মধ্যে যখন ঢুকে যাবে তখন ছোটো ছোটো ফুটা করে দেবে। আর পেটের গাঁটে যদি কারো ফুটা হয়ে যায়, তো ও কি আর বাঁচবে, সে কী হবে, মরে যাবে।
ওই জন্য কী হয়, এই যে ব্যাকটেরিয়ার স্প্রে, ব্যাসিলাস থ্রিনজিনেসিস ব্যাকটেরিয়ার স্প্রে করলে, এই স্প্রেটা যখন এই পতঙ্গগুলো খাবে তখন ওদের পেটে ফুটো ফুটো হয়ে যায়, আর ফুটো ফুটো হয়ে গেলেই তখন মারা যাবে। বুঝা গেলো? তাহলে ব্যাকটেরিয়া আমাদের কি উপকারের কাজ করছে, ব্যাসিলাস থ্রিনজিনেসিস কী করছে, আমাদের কৃষিকাজে উপকারিতার কাজ করছে, যাতে গাছটা শেষ না হয়ে যায়। আবার হচ্ছে ফাঙ্গি, ফাঙ্গির মধ্যে ট্রাইকোডার্মা পড়লাম না, ট্রাইকোডার্মা। হ্যাঁ, ট্রাইকোডার্মা আমাদের কী করেছিল, ইমিউনো সাপ্রেসেন্ট এজেন্ট হিসেবে কাজ করেছিল না, যে ধরুন কিডনি অর্গান ট্রান্সফার করতে, অর্গান কিডনি 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 অর্গান প্লান্টের জন্য বা অঙ্গ পরিবর্তনের সময় কী করেছিল, ট্রাইকোডার্মা পলিস্পারাম। হ্যাঁ, কি ট্রাইকোডার্মা পলিস্পারাম, এটা হচ্ছে একটা ফাঙ্গি। এই ফাঙ্গিটা অনেক রুট বন পথোজেন, মানে যেগুলো ধরো কোনো উদ্ভিদের মূলে প্যাথোজেন সৃষ্টি হয়ে গেছে। অনেক সময় দেখবা যে গাছের গোড়া, গাছের ওপর ঠিকই আছে একদম সুন্দর, আর গোড়া কেটে পড়ে আছে বা গোড়ার জড় মরে গেছে। হ্যাঁ, গাছের ওপর সুন্দর আছে কিন্তু জড় মরে গেছে। তো কেন হয়, এই যে ট্রাইকোডার্মার মতো কিছু ভাঙ্গি থাকে। তো কী করে ওগুলোকে, ওই ঘোরাচ্ছি, অনেকগুলো তোমার প্যাথোজেনগুলো কী করবে, প্যাথোজেনগুলো এই যে গোড়াটাকে পচিয়ে দেয় বা কেটে দেয়, তখন কী হয়, গাছটা মরে যায়। কিন্তু ওখানে যদি ট্রাইকোডার্মা ফাঙ্গিকে লাগিয়ে দেওয়া হয় তাহলে প্যাথোজেনগুলিকে মেরে দেবে, প্যাথোজেনগুলো মেরে দিলে গাছটা আর নষ্ট হবে না। তো এটা কি মানুষের জন্য উপকার, কৃষিকাজের জন্য উপকার। আরেকটা হচ্ছে ব্যাকুলো ভাইরাস বা নিউক্লিও পলিহেট্রোভাইরাস, যেগুলো পতঙ্গ এবং আর্থ্রোপোডাকে খেয়ে নেয়, মানে ক্ষতি করে। পতঙ্গ এবং আর্থ্রোপোডাকে খাবে না, ওদের ক্ষতি করে, মানে এরা যখন ভাইরাসটাকে খেয়ে নেবে তখন ওদের ক্ষতি হবে, এর ফলে এগুলো মরে যাবে, তখন কৃষিকাজের আর ক্ষতি হবে না। শুধু একটা করে মনে রাখবো, অনেক আছে যদিও। ব্যাকটেরিয়ার ক্ষেত্রে হচ্ছে ব্যাসিলাস থ্রিনজিনেসিস, ফাঙ্গির ক্ষেত্রে হচ্ছে ট্রাইকোডার্মা, কৃষিকাজে ব্যবহৃত। ব্যাকটেরিয়ার ক্ষেত্রে ব্যাসিলাস থ্রিনজিনেসিস, আর ফাঙ্গির ক্ষেত্রে ট্রাইকোডার্মা, আর ভাইরাসের ক্ষেত্রে ব্যাকুলো ভাইরাস বা নিউক্লিও পলিহেট্রোভাইরাস আনাদো ব্যাকুলো ভাইরাস। এর দিনটা মনে রাখবে এক একটা করে। বলছে মাইকোরাইজা কাকে বলে বলো তো, যে ফাঙ্গি, এই যে ফাঙ্গি আর উদ্ভিদ, ফাঙ্গি আর প্লান্টসের মধ্যে পারস্পরিক সম্পর্ক, এই পারস্পরিক সম্পর্কে বলা হয় মাইকোরাইজা। এই মাইকোরাইজাতে দুজনের উপকার হয়। হ্যাঁ, মাইকোরাইজাতে দুজনের উপকার হয়। মাইকোরাইজা এটা আর, মাইকোরাইজা এটা ওয়াই। মাইকোরাইজাতে দুজনের উপকার, পারস্পরিক সম্পর্ক হয় ফাঙ্গি আর উদ্ভিদের। ফাঙ্গি টু প্লান্ট, মানে ফাঙ্গির থেকে প্লান্ট কী কী পায়, ফাঙ্গিটা যে ওর কাছে থাকবে, হ্যাঁ, তো ওর থেকে কী পাবে, ফসফরাস, ওর থেকে কী পাবে, ফসফরাস পাবে, মানে ফাঙ্গি মাটি থেকে ফসফরাস গ্রহণ করবে আর উদ্ভিদকে দিবে, এছাড়াও এরা খরা লবণাক্ত মাটিতে সহ্য করতে সাহায্য করে। যদি যদি খুব খরা হয় বা মাটি যদি খুবই লবণযুক্ত হয়, তো ওই জায়গাতে বেঁচে থাকতে ফাঙ্গি সাহায্য করে উদ্ভিদকে। আর প্লান্ট কী দিবে, আশ্রয় দিবে আর কার্বন দিবে, আশ্রয় আর কার্বন। প্লান্ট ফাঙ্গি কী দিবে, আশ্রয় দিবে আর কার্বন দিবে, থাকতে দিবে আর কার্বন দিবে। এটা হচ্ছে মাইকোরাইজার। এরকম আছে যে মাইকোরাইজার মধ্যে সম্পর্কযুক্ত ফাঙ্গি আর উদ্ভিদের মধ্যে। এটা শুধু একটু ভালো করে দেখো। হ্যাঁ, নাইট্রোজেন ফিক্সেশন, মানে যে নাইট্রোজেন আছে তো সেটা মাটিতে থাক কিংবা নাইট্রোজেন আছে তো সেটা মাটিতে থাক কিংবা আকাশে, হ্যাঁ, মানে বাতাসে, এটা মানে সংগ্রহ করে উদ্ভিদকে দেবে বা নিজে সংগ্রহ করে রাখবে। মানে ফিক্সেশন মানে হচ্ছে সংবন্ধন, মানে নাইট্রোজেন সংবহন অর্থাৎ আবদ্ধ করে রাখবে নিজের মধ্যে। দুজন করে, একটা সাইনোব্যাকটেরিয়া আর ব্যাকটেরিয়াটা কোনগুলো বলো তো, এরা জলে এবং স্যাঁতসেঁতে জায়গায় থাকে। ব্লু গ্রিন অ্যালগি, BGA বা এদের ব্লু গ্রিন অ্যালগি বলা হয়। যে ব্যাকটেরিয়াতে পড়েছিলাম না, আর কি ব্যাকটেরিয়াতে বায়োলজিক্যাল ক্লাসিফিকেশনে, সাইনোব্যাকটেরিয়া, যেগুলো কি নাইট্রোজেন সংবন্ধন করে। ওদের একটা হেটেরোসিস্ট নামক একটা কোষ ছিল, যে কোষটা বিশেষভাবে একটু আলাদাভাবে বিশেষ সেল ছিল, যেটা কি বিশেষ একরকম সেল ছিল, যেটা কি করছিল, নাইট্রোজেন সংবন্ধন করছিল। তো নাইট্রোজেন সংবন্ধন করছিল কে, ব্যাকটেরিয়াগুলো কী ছিল, এটা ছিল অ্যানাবিনা, নস্টক আর যে অসিলেটরিয়া।
এরা কী করে, এরা জলে কিংবা বাতাস থেকে ডাইরেক্ট কী করবে, নাইট্রোজেন সংবন্ধন করে রাখে। অ্যানাবিনা, এটা অ্যানাবিনা নস্টক আর অসিলেটোরিয়া, অ্যানাবিনা নস্টক আর অ্যাসিলেটোরিয়া, এরা কিন্তু ফ্রি লিভিং, মানে কারোর সাথে যুক্ত হয়ে, মানে কোনো উদ্ভিদের সাথে যুক্ত হয়ে নাইট্রোজেন সংবন্ধন করবে না, না, এরা নিজে ব্যাকটেরিয়া আছে, নিজে ডাইরেক্ট সংবন্ধন মানে করবে, বুঝা গেলো? এই ব্যাকটেরিয়াগুলো মানে নিজে একলাই বসবাস করবে আর নিজেই একলাই করবে, মানে এরা কারোর সাথে যুক্ত নয়। এটি হচ্ছে সাইনোব্যাকটেরিয়া। আর ব্যাকটেরিয়ার ক্ষেত্রে হচ্ছে একটা হচ্ছে রাইজোবিয়াম। রাইজোবিয়াম কী বলো তো, যে ওই মটর গাছ দেখেছো, মটর গাছে দেখবা, মটর গাছটা যদি তুলো তো, বা সিমের গাছগুলো যদি তুলো জ্বর থেকে, তো এরকম সাদা সাদা গুঠলে গুঠলে থাকে জ্বরে, সাদা সাদা এরকম গুঠলে গুঠলে হয়ে জ্বরে থাকে, এরকম জ্বরগুলো আছে, তো জ্বরগুলোতে এরকম সাদা সাদা হয়ে থাকে, লক্ষ্য করবা। এগুলোকে বলা হয় রাইজোবিয়াম। লেগুমিনাস উদ্ভিদে দেখা যায়, এদের লেগ হিমোগ্লোবিনও বলা হয়, এদের লেগ হিমোগ্লোবিন, লেগ হিমোগ্লোবিনও বলা হয়, এই উদ্ভিদে থাকে। আর ফ্রাঙ্কিয়া থাকে, তোমার ফ্রাঙ্কিয়া থাকে নন লেগুমিনাস, মানে লেগুমিনাস মানে কি বলতো, যেগুলোতে ছিমড়ি হবে, ছিমড়ি, আর যেগুলো ছিমড়ি থাকবে না ওগুলোতে থাকে ফ্রাঙ্কিয়া নামে একটা ব্যাকটেরিয়া থাকে, ফ্রাঙ্কিয়া নামে ব্যাকটেরিয়া থাকে। আর যেগুলো লেগুমিনাস ছিমড়ি হবে, ছিমড়ি সবজিগুলোতে, সিম, মটর, ডাল, ওগুলোতে আর রাইজোবিয়াম দেখা যায়, ওদের মূলে অর্বুদ দেখা যায়, অর্বুদ, অর্বুদ, অর্বুদ পড়েছো না, ছোটো ছোটো অর্বুদ, অর্বুদ, হ্যাঁ ওই অর্বুদ দেখা যায় এই রাইজোবিয়ামের জন্য। এটা কি সিম্বায়োটিক, সিম্বায়োটিক মানে সিম্বায়োলিক হয়ে গেছে, ঠিক হবে, সিম্বায়োটিক, সিম্বায়োটিক মানে একটা উদ্ভিদের সাথে অ্যাসোসিয়েশন করে, উদ্ভিদের সাথে যুক্ত হয়ে কমিউনিকেশন করবে একটা উদ্ভিদের সাথে, ও নিজে করছে না, ওই প্রথমে উদ্ভিদের মূলে যাচ্ছে, তারপরে ওই কী করছে, নাইট্রোজেন ফিক্স করছে। তা দুজনে কি, দুজনের সহায়তাই, দুজন কি একে অপরের সহায়তাই নাইট্রোজেন ফিক্স করছে। আর একটা হচ্ছে ফ্রি লিভিং ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া, এগুলো কিন্তু ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া হচ্ছে অ্যাজোটোব্যাক্টার, আর একটা হচ্ছে রোডোস্পিরিলাম, অ্যাজোটোব্যাক্টার আর রোডোস্পিরিলাম, অ্যাজোটোব্যাক্টারটা মনে রাখবা, আর রোডোস্পিরিলাম, অ্যাজোটোব্যাক্টার আর রোডোস্পিরিলাম, অ্যাজোস্পিরিলাম পারলে মনে রাখো। আর বেজারেন্সিয়া দেখে নাও যদি বাই চান্স কাজে লাগে, কিন্তু অ্যাজোটোব্যাক্টার, রোডোস্পিরিলাম এটা মনে রাখবা। আর এটা মনে রাখবা, রাইজোবিয়াম, অ্যাজোটোব্যাক্টার, রোডোস্পিরাম, আর অ্যানাবিনা নস্টক একদম ছোটস্থ, আর অসিলেটরিও। সিম্বায়োটিক হচ্ছে রাইজোবিয়াম, ফ্রি লিভিংয়ের মধ্যে অ্যারোবিক, মানে অক্সিজেন, অ্যারোবিক মানে কি বলো, অক্সিজেনের উপস্থিতি, অ্যানারোবিক মানে কি অক্সিজেন ছাড়া, এখানে আছে অ্যাজোটোব্যাক্টার, অক্সিজেন হচ্ছে অ্যাজোটোব্যাক্টার, আর কি অ্যানারোবিক হচ্ছে রোডোস্পিরিলাম। আর সাইনোব্যাক্টেরিয়ার মধ্যে অ্যানাবিনা নস্টক আর অসিলেটরিয়া, চোখ বন্ধ করে ছোটস্থ, এই তিনটা। হ্যাঁ, এটাতে নিটে কোশ্চেন এসেছিল, কোশ্চেন দেখবা, আচ্ছা হুইচ অফ দ্য ফলোইং অর্গানিজম ক্যান নট ফিক্স নাইট্রোজেন, ক্যান নট ফিক্স মানে কোনটা নাইট্রোজেন ফিক্স করতে পারবে না। এই যে অ্যাজোটোব্যাক্টার আছে, কী বললাম, এই যে অ্যাজোটোব্যাক্টার ফিক্স করতে পারবে, এটা কি, এটা অ্যাজোটোব্যাক্টার অ্যারোবিক, অক্সিজেনের উপস্থিতিতে করবে। অসিলেটর তো বললাম সাইনোব্যাকটেরিয়া, অ্যানাবিনা নস্টক, এটা কি সাইনোব্যাকটেরিয়া, এটা কি সাইনোব্যাকটেরিয়া, এটা হচ্ছে কি অক্সিজেনের উপস্থিতিতে করবে, এগুলো ফ্রি লিভিং কিন্তু অক্সিজেনের উপস্থিতিতে। আর এগুলো কি সাইনোব্যাকটেরিয়া, এই তিনটে সাইনোব্যাকটেরিয়া, এটা কি সাইনোব্যাকটেরিয়া। তাহলে কে করে না তাহলে, ভলবক্স, অপশন ডি, অপশন ডি, অপশন ডি, ভলবক্স এসছিল এবার, অপশন এসছিল যে ডি অনলি, ই অনলি, বি অনলি, এ অনলি। সাইনোব্যাকটেরিয়া তো করে অক্সিজেন উপস্থিতিতে, অসিলেটররা অ্যানাবিনা নষ্ট করে, এগুলো তো সাইনোব্যাকটেরিয়া, আর এটা কি অক্সিজেন উপস্থিতি, তাহলে করে না কে, ভলবক্স। তাহলে এটা হচ্ছে রাইজোবিয়াম, সিম্বায়োটিক রাইজোবিয়াম মনে রাখবা, ফ্র্যাঙ্কি মনে রাখতে হবে না। অ্যানারোবিক ক্ষেত্রে অ্যারোবিকের ক্ষেত্রে অ্যাজোটোব্যাক্টার, অ্যাজোস্পিরালাম, বেজানিকিয়া, এ দেখলে একটু করে। অ্যানারোবিক ক্ষেত্রে রোডোস্পিরাম মনে রাখতে হবে। আর সাইনোব্যাক্টার হচ্ছে অ্যানাবিনা নস্টক আর অসিলেটরি, অ্যানাবিনা নস্টক আর অসিলেটরি, বাস। এটা হচ্ছে রাইজোবিয়াম, হচ্ছে অর্বুদ, অর্বুদ কীতে দেখা যায়, লেগুমিনাস উদ্ভিদের ক্ষেত্রে দেখা যায়, যেটাকে লেগ হিমোগ্লোবিন বলা হয়, লেগ হিমোগ্লোবিন বলা হয়। বাস, এখান থেকে চ্যাপ্টার শেষ।